প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু চলে এলাম আমাদের এবারের থার্সডে নাইটের 154তম আয়োজনের শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আজকে 6টি ঘটনা প্রচারের কথা ছিল। আমি যখন আরেকটি ঘটনা পড়ছিলাম তখন আমার মনে হলো এই ঘটনাটি আগে প্রচারিত হয়েছে। তো যিনি ঘটনা পাঠিয়েছেন উনি ভুল করে পরবর্তীতে আবারও এই ঘটনাটি পাঠিয়ে দিয়েছিলেন। আমি তার সাথে কথা বলি। তো আগে যে প্রচারিত হয়েছে এটা আসলে ওনার জানা ছিল না, যার কারণে ভুল করে উনি এটা পাঠিয়ে দিয়েছিলেন। এটাও কোনো না কোনোভাবে সেটা সিলেক্টেড হয়ে গেছে। যেহেতু আমি ঘটনা বলি, কিছুটা হলেও বুঝতে পারি যে এটা হয়তো বা আগে বলেছি, তো যার কারণে আমি এই মুহূর্তে সেই ঘটনাটি বাদ দিয়ে একদম শেষ ঘটনায় চলে আসলাম। প্রিয় লিসেনার্স, এখন আমরা একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর এই ঘটনার মাধ্যম দিয়ে এবারের এপিসোডের সমাপ্তি ঘটবে। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগছে তা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে, সেখানে গিয়েও জানাতে পারেন। যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও বলে দিচ্ছি, AFNANTHEHORRORBD afnanthehorrorbd@gmail.com। চলুন ঘটনায় চলে যাই। তো ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম জাহিদুল ইসলাম। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নাজিরপুর গ্রামে। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। তো ওনার নিজের সাথে ঘটেছে একটি ঘটনা আমাদের থার্সডে নাইটের 144তম এপিসোডে আমরা শেয়ার করেছিলাম। একটি বিল রিলেটেড বিষয় সেখানে ছিল, এই ঘটনাতেও আছে, হিতারমার বিল। তো চলুন শুরু করি ঘটনাটি। এই ঘটনাটি মূলত ঘটেছিল ওনার পরিবারের সাথে, ওনার বড় ভাইয়া ইমরান, যার নাম, তার সাথে। তো ঘটনাটি ঘটেছে 2005 সালে শীতের প্রথম দিকে। তখন ওনার বয়স 12-13 হবে আর কি। উনি মাদ্রাসায় পড়তেন। তো মাদ্রাসা থেকে বাড়িতে এসেছেন। তো প্রতি রাতের মতো সেই রাত্রে ওনারা সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছেন। তো রাতের কোনো একটা সময় এই ইমরান ভাই উনি ওয়াশরুমে যাওয়ার জন্য ঘরের দরজা খুলে বাইরে বের হয়েছেন। উনি ছোটবেলা থেকে বেশ সাহসী, আর তখন তো উনি ছোটই, একদম ছোট থাকতেই উনি কাউকে না বলেই ঘর থেকে বের হয়ে ওয়াশরুমে যেতেন, আবার ঘরে চলে আসতেন। কাউকে আসলে উনি সাথে নিতেন না। এটা ওনার ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গিয়েছিল। তো ওই 12-13 বছর বয়সেও উনি এই অভ্যাসটার পরিবর্তন করেন নাই, যেহেতু ছোটবেলা থেকে উনি আসেন আর এইভাবে বড় হয়েছেন। আর 12-13 বছর বয়সে তো আরো বেশি সাহসী হয়ে গেছেন। তো ওনাদের উঠোন থেকে সেই হিতারমার বিলটা কিন্তু খুব ভালোভাবেই দেখা যেত। তো ইমরান ভাই যখন ওয়াশরুমে গিয়েছেন তখন হঠাৎ করে শুনতে পান কে যেন তার নাম ধরে ডাকছে। উনি ওয়াশরুম থেকে বের হয়ে দিক ওদিক তাকিয়ে দেখেন ওই হিতারমার বিলের দিক থেকে কে যেন ইমরান ভাইকে ডাকছে। উনি দূর থেকে দেখতে পেলেন একটা ছেলে তাকে বলছে, হে ইমরান, হে ইমরান, ব্যাডমিন্টন খেলবি নাকি? এত দূর থেকেও কথাটা ইমরান ভাই কিন্তু খুব স্পষ্টভাবেই শুনতে পেলেন। আর ব্যাডমিন্টন খেলা কিন্তু ইমরান ভাইয়ের অনেক পছন্দ ছিল। মাদ্রাসাতে উনি ব্যাডমিন্টন খেলতেন ওখানকার স্টুডেন্টের সাথে, ছাত্র ভাইদের সাথে। তো উনি চিন্তা করলেন যে শীতকালে সবাই তো ব্যাডমিন্টন খেলে, আর ওইদিকে তো একটা কোর্ট কাটা আছে, মনে হয় এই জন্যই আমাকে ডাকছে, তাই গিয়ে একটু খেলে আসি। উনি সোজা হাঁটা শুরু করছেন ওই হিতারমার বিলের দিকে। ওনার বাসা থেকে হিতারমার বিলের ওই অংশে যেতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে পায়ে হেঁটে। কেউ যদি আস্তে আস্তে হেঁটে যায় তাহলে 5 মিনিট, আর যদি দ্রুত হাঁটে তাহলে 2 মিনিট 2.5 মিনিট এরকম আর কি। ইমরান ভাই ওখানে গিয়ে দেখতে পান যে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে উনি আসলে ভাবে চেনেন না, কিন্তু চেনেন না যে এটা তার মাথায় আসলে কাজ করছে না। ছেলেটার হাতে 2টা ব্যাডমিন্টনের ব্যাট আর একটা ফেদার বলি আমরা, বা কর্ক যেটাকে বলে কি, যেটা দিয়ে খেলে। তো ভাইয়া যেখানে সে দাঁড়িয়েছেন ওই জায়গাতে তো কয়েকদিন আগে ব্যাডমিন্টন খেলার জন্য ঘর বা কোর্ট কাটা হয়েছে, আর এটা ওনারাই তৈরি করেছিলেন। এর আগে যখন আসছিলেন বাসায় তখন এটা বানায় গেছিলেন। ওখানে অনেকেই খেলে, বিশেষ করে দিনের বেলা খেলে, ওখানে তো রাতের বেলা লাইট লাগিয়ে খেলার ব্যবস্থা নাই। তখন চাঁদের খুব ভালো আলো ছিল। ওখানে আর একটা জিনিস দেখতে পেলেন যে খুব সুন্দর করে ওখানে নেট লাগানো আছে। ব্যাডমিন্টন খেলতে গেলে তো নেট লাগানো লাগে। আর ছেলেটা দেখতে অনেক সুন্দর, এত সুন্দর চেহারার লোক উনি আগে কখনো দেখেছেন বলে মনে করতে পারেন না। তো ছেলেটাকে দেখে উনি বুঝতে পারলেন যে ছেলেটা ওনার থেকে বয়স একটু বড় হবে, যে ওনার বয়স 12-13, তার বয়স হয়তো 14-15 এরকম, লম্বায় কয়েক ইঞ্চি বেশি হবে। এই ওই ছেলে বলে, আয় ইমরান, আমরা দুজনে ব্যাডমিন্টন খেলি। তো ভাইয়াও তো খুশি মনে ছেলেটার হাত থেকে আরেকটা ব্যাট নিয়ে খেলতে শুরু করলো। ভাইয়ার কিন্তু ধারণা ছিল না তখন কয়টা বাজে। তো অনেকক্ষণ ধরে অনেকগুলো গেম খেলেছে। অধিকাংশ গেমে ইমরান ভাই জিতছে, কোনোটায় হারছে, তা যেটা খেলায় হয় আর কি। তো ফজরের আজান দেওয়ার মতো সময় যখন হবে, হঠাৎ করে ছেলেটা ওই ভাইয়াকে বলে যে, ইমরান, আজকে তো অনেক খেলছি, তুই যা, বাড়িতে যা,
আমি এখন চলে যাব, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আবার কালকে আসবো, কালকে তোকে ডাক দিব, আমরা দুজন আবার একসাথে ব্যাডমিন্টন খেলবো। ছেলেটার মুখ থেকে এমন কথা শুনে ভাইয়ের একটু খারাপ লাগলো। ওনার কাছে আসলে খেলতে খুব ভালো লাগছিল। তখন ইমরান ভাই সেটাকে বলল যে ভাই আয়, আর একটা ম্যাচ খেলি না, এটাই শেষ ম্যাচ, এরপর আমরা যে যার মতো চলে যাব, এই ম্যাচটাই শেষ। কিন্তু ছেলেটা কোনোভাবেই খেলবে না। এরপর ছেলেটার সাথে ইমরান ভাইয়ের কথা কাটাকাটি হয়। এদিকে ওই যে দুইটা ব্যাডমিন্টনের যে ব্যাট, একটা ব্যাট তো ইমরান ভাইয়ের হাতে, সে কোনোভাবেই ওই ব্যাটটা ফিরিয়ে দিতে চাচ্ছিল না ওই ছেলেটার হাতে। ওই ছেলেটা বারবার ব্যাটটা চাচ্ছিল। এখন ভাইয়া বলতেছে যে না, আর এক ম্যাচ না খেললে ব্যাট দিব না, এটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে ইমরান ভাই ছেলেটাকে বলে, বুঝছি তুমি আমার সাথে এইবার যদি আর একটা ম্যাচ খেলো তুমি হেরে যাবে, তাই ভয় পেয়ে চলে যেতে চাচ্ছ, তাই না? ভয় পেয়ে চলে যেতে চাচ্ছ, এই তাহলে কারণ। এই বলে ইমরান ভাই হাসতে লাগলো। তো তার এই কটাক্ষ মার্কা হাসি দেখে ওই ছেলেটা রাগান্বিত হয়ে ছেলেটা বাম হাতটা উল্টো করে ভাইয়ার গালে কষে মারে এক চড়। এখানে একটা বিষয় বলে রাখি যে আমরা যদি হাত দিয়ে কাউকে আঘাত করি তাহলে আমাদের যে হাতের পাতা, মানে যেখানে আমাদের হাতের তালু বলি আর কি আমরা যেটাকে, তো এই হাতের তালু দিয়ে কিন্তু আমরা আঘাত করি। কিন্তু আমরা যদি এই তালু দিয়ে আঘাত না করে আমাদের হাতের যে উল্টো পাশটা এটা দিয়ে আঘাত করি, তাহলে জিনিসটা কেমন হবে? ওইভাবে আঘাত করেছিল আর কি, হাতের তালু দিয়ে না, হাতের তালুর উল্টো পাশ দিয়ে। তখন এই ছেলেটা এত জোরে মারছে, এক চর খেয়ে কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে ইমরান ভাই। ছেলেটার কাছ থেকে চর খেয়ে গালে হাত দিয়ে কান্নাকাটি করতে থাকে। আর ওই ছেলেটা তখন ইমরান ভাইয়ের কাছ থেকে ওই ব্যাটটা এক টানে কেড়ে নিয়ে বলে যে সোজা বাড়িতে চলে যা, যা ভাগ এখান থেকে। তো ভাইয়াও কান্না করতে করতে বাড়ির পথে হাঁটা শুরু করলেন। কি মনে করে কয়েক পা এগিয়ে পেছন দিকে তাকাইছেন। পেছন দিকে তাকিয়ে দেখেন যারে খুঁটিও নাই, খুঁটিতে বাঁধা জালও নাই, ওই ছেলেটাও নাই। এত অল্প সময় কিভাবে জায়গাটা ফাঁকা হতে পারে ভাইয়া বুঝতে পারলেন না। বাইরে যাওয়ার সময় ভাইয়া ফজরের আজানের শব্দ শুনতে পেলেন। এবার কাউকে কিছু না বলে চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়লেন। কয়েকদিন পর থেকে এই ইমরান ভাইয়ের মধ্যে কিছু লক্ষণ দেখা গেল। সে কারোর সাথে সহজে কথা বলে না, আর মুখ দিয়ে বিশ্রী রকমের পচা দুর্গন্ধ বের হতো। সন্ধ্যা হলেই শরীর কাঁপুনি দিয়ে জ্বর উঠতো, আবার সকালবেলা সেটা ঠিক হয়ে যেত। তো ইমরান ভাইয়ের আম্মু উনি বিষয়টা বুঝতে পারলেন যেটা স্বাভাবিক কিছু না। উনি দেরি না করে দ্রুত এক কবিরাজের কাছে নিয়ে যান। আর তখন এই যে জাহিদুল ইসলাম ভাই উনি কিন্তু বাসাতেই ছিলেন। যখন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কবিরাজের বাসা থেকে যখন ফেরত নিয়ে আসে তখন দেখা গেল তার মুখে যে গন্ধটা ছিল সেটা এখন নাই, সবার সাথে হাসি মুখে কথা বলছে। তখন ওনার আম্মু খুলে বলে যে কি ঘটনা হয়েছিল, এই যে এই ছেলের সাথে যে এই ঘটনাগুলা, এটা তো আসলে কেউ জানেন না। ওখানে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজ রুকিয়া করে তার উপর জিন হাজির করান। মূলত ওই জিনটাই সব কথা বলে। তখন নাকি ইমরান ভাইয়ের ভয়েস অনেক চিকন হয়ে গিয়েছিল। তো কবিরাজ ঝাড়ফুঁক করে দেন, কিছু আমল দিয়ে দেন। কবিরাজ এটাও বলেন যে ওই যে জিনটা, ওইটা যদি তার হাতের তালু দিয়ে ইমরান ভাইকে চড় দিত তাহলে ইমরান ভাই মারা যেত নিশ্চিত, তার শরীরের ভিতরের অর্গানগুলো সব নষ্ট হয়ে যেত। কিন্তু সেটা না করে হাতের উল্টো পাশ দিয়ে চড় দিয়েছে, যার কারণে তার ক্ষতি হয়েছে। তবে এতে করে সে মারা যাবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর ওই জিনটা নাকি ইমরান ভাইয়ের পিছু ছাড়বে না। তো বাড়িতে ফেরত আসার পর সবাই তো বকাবকি করতেছে যে এত রাত্রে হিতার মার বিলে যাওয়ার কি দরকার ছিল। এর কয়েকদিন পর ইমরান ভাইয়ের আব্বু তাকে ঢাকায় যেই মাদ্রাসায় লেখাপড়া করতে সেখানে দিয়ে আসেন। অবাক করা বিষয় হলো কয়েকদিন পর সকালবেলা, একদম সকালবেলা বাড়ির উঠোনে ইমরান ভাই দাঁড়ায় আছে। কি ব্যাপার? ইমরান ভাইও অবাক দৃষ্টিতে সকলকে দেখছে, আর সবাই অবাক দৃষ্টিতে ইমরান ভাইকে দেখছে। এত সকালবেলা সে কোত্থেকে আসলো? তখন ইমরান ভাইয়ের আম্মু ইমরান ভাইকে জিজ্ঞেস কি ব্যাপার, তুই এত সকালবেলা কিভাবে আসলি? উনি কিছুই বলতে পারতেছেন না, এলোমেলো কথা বলছেন। আমি কিভাবে আসলাম, আমি তো মাদ্রাসায় ছিলাম, আমি কিভাবে আসলাম আমি তো বুঝতে পারতেছি না। তো এরপর উনি বলেন যে আমি তো স্বপ্নে দেখছিলাম যে কেউ আমাকে কোলে তুলে বাসায় নিয়ে যাচ্ছে। তো ঘুম ভাঙতে দেখি আমি বাড়ির উঠোনে দাঁড়ায় আছি, আমি তো নিজেও বুঝতেছি না, আমি তো মাদ্রাসায় ছিলাম। তো এরপর যখন ওনার বাসা থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয় যে আমার ছেলে কিভাবে আসলো, হুজুর তো অবাক। হুজুর বলেন যে আরে আপনার ছেলে বাসায় গেছে, আলহামদুলিল্লাহ। আমরা তো খুব চিন্তিত ছিলাম যে আপনাকে আমরা জানাবো
মানে ইমরান ভাইয়ের বাবাকে, যে আপনার ছেলে কোথায় হারাই গেল। আমরা তো খুব চিন্তিত হয়ে পড়ছি, থানায় জিডি করবো, এরকম একটা প্রক্রিয়া আমরা করতেছি, আপনাকে জানাবো। হুজুর জানান যে এই মাদ্রাসাটা চতুর্দিকে ইটের উঁচু দেয়াল, বাইরে একটা বড় গেট, 24 আওয়ার সেখানে পাহারা থাকে। রাতের বেলাও একজন পাহারাদার থাকে সেখানে। কোনোভাবেই এই বাচ্চার দেয়াল টপকিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সে যে কিভাবে গেল এটা মাদ্রাসার কেউ বলতে পারে না, এমনকি দরজাও ভেতর থেকে বন্ধ। এই ছেলে কোত্থেকে হারাই যাবে, এটা তো খুব চিন্তার বিষয়। মাদ্রাসার হুজুররাও খুব পেরেশানিতে পড়ে যান, সেটা হুজুর জানান। যে যাক আলহামদুলিল্লাহ ও যে বাড়িতে গেছে, তখন হুজুরকেও বলেন যে আসলে এই ঘটনা। তখন হুজুর বলেন যে বিষয়টা তো স্বাভাবিক না, ওকে একটু ভালো চিকিৎসা করাতে হবে। এরপর আসলে ইমরান ভাই তো ওই কথাই বলতেছেন, উনি তো নিজেও বলতে পারেন না যে আসলে কি হয়েছে না হয়েছে। এরপর আবার সে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, তো কবিরাজ আবারও কিছু ট্রিটমেন্ট দিয়ে দেন। তো দুঃখের বিষয় হলো বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসাতে ইমরান ভাইয়ের আব্বু ইমরান ভাইকে ভর্তি করিয়েছিলেন, কিন্তু অল্প কয়েকদিন পর, সর্বোচ্চ 1 সপ্তাহ, রহস্যজনকভাবে ইমরান ভাই বাসায় চলে আসতেন। উনি কিছুই বলতে পারতেন না উনি কিভাবে আসছেন, কি হয়েছে না হয়েছে। তবে উনি শুধু এতটুকুই বলতে পারেন যে কোনো একটা অদৃশ্য শক্তি সবসময় তাকে পিছু নেয়, সবসময় তার পিছু পিছু ঘোরে, কিন্তু উনি বলতে পারেন না কিছু, এবং তাকে দেখতেও পান না। তবে উনি ফিল করেন কোনো একটা অদৃশ্য শক্তি তাকে পিছু নিচ্ছে, তাকে ফলো করছে। এখন নাকি ওনার সাথে এমন কিছু ঘটে না, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তবে উনি মাদ্রাসায় আর লেখাপড়া করতে পারেননি, ওনার লেখাপড়াই নাকি আর হয় নাই এই সমস্যার কারণে। এমনিতে উনি সুস্থ আছেন, দিব্যি ভালো আছেন, কিন্তু উনি লেখাপড়াটা আসলে আর কন্টিনিউ করতে পারেন নাই। এটাই ওনার জীবনের একটা ট্র্যাজেডি হয়ে গেছে। তো আল্লাহ ওনাকে যে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করি উনি যেন আবার কখনো এই ধরনের সমস্যার মধ্যে না পড়েন। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে মানুষ যখন মায়াজালের মধ্যে পড়ে যায়, আসলে উনি তো মায়াজালের মধ্যে পড়ে বুঝতে পারেন নাই। কারণ রাতের বেলা উনি ব্যাডমিন্টন খেলছেন, এত আলো কোত্থেকে আসলো? চাঁদের আলোতে উনি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন, যদিও বা ওরকম আলাদা কোনো আলো ছিল না, দিব্যি ব্যাডমিন্টন খেলছেন। আমরা তো নর্মাল সিচুয়েশনে দেখি যে পাশে আলোর ব্যবস্থা করা হয় রাতের বেলা ব্যাডমিন্টন খেলতে গেলে, ওখানে কিন্তু এরকম ব্যবস্থা ছিল না। তারপর দিব্যি খেলে যাচ্ছেন, কোনো সমস্যা হয়নি। এই বিষয়গুলো তো ওনার মাথায় কাজ করে নাই। তো উনি আবার পরবর্তীতে ছেলেটার সাথে তর্কাতর্কি করছেন, তারপর আবার কটু কথা বলছেন। এরপর তো যা হওয়ার তাই হয়েছে। আসলে মানুষের ভাগ্য যদি খারাপ থাকে, এ ধরনের দুর্ঘটনা ঘটে যায়। আল্লাহ যদি হেফাজত না করেন, এর থেকে বাঁচার উপায় আসলে আমাদের নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন। যারা শুনেছেন সকলকে অনুরোধ করব দ্রুত এই ভিডিও লাইক বাটনে প্রেস করে দেবেন, আর ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিব। আসছে শনির রাতে নতুন একটি আয়োজন নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে বিভিন্ন ঘটনা শেয়ার করার চেষ্টা করবো, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল।